আমরা আজকে পড়বো, দেখো চিত্র দেখে তোমরা বুঝতেছো, আমরা আজকে পড়বো যকৃতের গঠন। যকৃত এর গঠন। তাহলে দেখো এখানে আমি যে চিত্রটা আঁকছি উদ্দীপকের মধ্যে জাস্ট এই ধরনের একটা চিত্র তোমার আইকা দেখাবে যে এখানে আমি যে চিত্রটাকে আমি মার্কিং করতেছি, এই যে এখানে যে অংশটা এক্স চিহ্নিত অংশ এইভাবে মার্কিং করবে যে এই অংশের গঠনটা বর্ণনা করো। তাহলে তোমার উদ্দীপক দেখে কিন্তু বুঝতে হবে যে এটা কি, এটা হচ্ছে যকৃতের গঠন। অথবা তোমার উদ্দীপকে বলতে পারে আমাদের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি, আমাদের শরীরের সবচেয়ে বড় গ্রন্থিটার গঠন। তাহলে তোমার বুঝতে হবে যে কি আসছে, যকৃতের গঠন। তো তখন তোমার এইভাবে এটা ধরে তোমার আনসার করতে হবে। তাহলে চলো আমরা দেখি যকৃতের গঠন পড়তে গেলে আমরা প্রথম শুরু করব তার অবস্থান থেকে। যকৃত কোথায় আছে, যকৃতের অবস্থানটা কোথায়। আমরা এভাবে পড়বো যে এটা হচ্ছে উদর গহ্বর এর উপরিভাগে। আমাদের যে উদর গহ্বর, এই উদর গহ্বরের সে কোথায় অবস্থান করে, উপরিভাগে। পরের পয়েন্ট এভাবে লিখবা, ডায়াফ্রাম এর ঠিক নিচে, ডায়াফ্রামের ঠিক নিচে। এবং আমরা জানবো আমাদের আমরা বলতে পারি আমাদের ডিউডেনাম, ক্ষুদ্রান্তের প্রথম পার্টের নাম হইতেছে ডিউডেনাম ও ডান বৃক্কের উপরে, ডিউডেনাম এবং ডান বৃক্কের উপরে। এবং আমাদের পাকস্থলীর কোন পাশে, ডান পাশে একটা ত্রিকোণাকৃতির গ্রন্থি। আর এটাকে আমরা কি বলতেছি, আমাদের যকৃত। তো আমরা প্রথম শুরু করতেছি কোত্থেকে, এটা কোথায় আছে তার অবস্থান থেকে। উদর গহ্বরের উপরিভাগে, ডায়াফ্রামের ঠিক নিচে, ডিউডেনাম এবং ডান বৃক্কের উপরিভাগে এবং পাকস্থলীর ডান পাশে একটা ত্রিকোণাকৃতির একটা গ্রন্থি, যাকে আমরা কি বলতেছি, আমাদের যকৃত। তারপরে আমরা জানবো তার আকারায়তন। আমরা আগে জানছি যে এটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় একটা গ্রন্থি। তাহলে বলতে পারি এটা কেমন, এটা হচ্ছে ত্রিকোণাকার। এবং কি বলছে, এটা বৃহৎ গ্রন্থি। এটা একটা ত্রিকোণাকৃতির এবং একটা বৃহৎ একটা গ্রন্থি। এবং এটার ওজন কত, এটার ওজন হইতেছে 1.4 থেকে 1.6 কেজি। 1.4 থেকে 1.6 কেজি, যা আমাদের দেহের ওজনের কত পার্সেন্ট, 5 থেকে 6%। এই তথ্যগুলো অবশ্যই মনে রাখবা। এটা হচ্ছে আমাদের দেহের ওজনের কত পার্সেন্ট, 5 থেকে 6%। তবে নারী দেহে, মহিলাদের ক্ষেত্রে এটার ওজন হইতেছে একটু কম থাকে, 1.2 থেকে 1.4 কেজি। নারী দেহে এটার ওজন হইতেছে 1.2 থেকে 1.4 কেজি। তো আমরা এভাবে শুরু করছি। তারপরে চলো আমরা গঠনের মধ্যে আমরা পয়েন্ট করে লিখবো। আর এই পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হবে তার খণ্ডক। এই আকারায়তনের পরে তুমি কি দিবা, তার খণ্ডকগুলো কি কি। আমরা বলতে পারি আমাদের যকৃতের মধ্যে অসম্পূর্ণভাবে 4টা খণ্ডক আছে। তাহলে কি বলছি, অসম্পূর্ণ ভাবে কয়টা খণ্ডক থাকে বলছি, 4টি খণ্ডক থাকে। 4টি খণ্ডে বিভক্ত, অসম্পূর্ণভাবে 4টি খণ্ডে বিভক্ত। তাহলে আমরা চিত্রের মধ্যে কিন্তু এই খণ্ডগুলা স্পষ্ট দেখতে পাবো না, এই জন্যই বলছি এটা হচ্ছে অসম্পূর্ণ খণ্ড। তারপরে যদি আমরা ভাগ করতে চাই, আমরা দেখব এরকম 4টা খণ্ডকের মধ্যে এটা হচ্ছে ডান খণ্ডক, হ্যাঁ একদম বাম পাশে হইতেছে বাম খণ্ডক, আর মাঝখানে আরো 2টা খণ্ডক আছে, একটা হচ্ছে কর্ডেট আর একটা হচ্ছে কোয়াড্রেট।
তাহলে বলতেছি কয়টা খণ্ডে বিভক্ত? 4টি খণ্ড। 4টি খণ্ডকের মধ্যে আমরা ভাগ করতে পারি ডান বাম। আরো 2টা খণ্ডক মাঝখানে থাকে, একটা হচ্ছে কর্ডেট আর একটা হচ্ছে কোয়াড্রেট। এই 4টা খণ্ডে বিভক্ত। এর মধ্যে আমরা বলতে পারি ডান খণ্ডকটি সর্ববৃহৎ। এর মধ্যে ডান খণ্ডকটা কেমন? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রকৃতির। আমরা চিত্রের মধ্যে দেখতেছি বেশিরভাগ জায়গা জুড়ে হয়েছে তার ডান খণ্ডকটা। এই ডান খণ্ডকটা বৃহৎ প্রকৃতির। তো চলো তারপরে আমরা যাব সূক্ষ্ম গঠনে। আশা করি লিখতে পারছো, যারা না লিখতে পারছো স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে এইভাবে লিখে নিবা। তো আমরা এই খণ্ডকের পরে যে পয়েন্টটা লিখবো, খণ্ডকের পরে আমরা যেভাবে লিখবো এটা হইতেছে হেপাটিক কোষ ও লোবিউল। হেডলাইন হবে হেপাটিক কোষ ও লোবিউল। আর এটার সাথে রিলেটেড চিত্র হইতেছে যে নিচের যে চিত্রটা আছে, এখানে আমরা অসংখ্য কোষ দেখব। আর এই যকৃতের এই কোষগুলোকে বলা হয় হেপাটিক কোষ। তাহলে কি বলছি? কোষগুলোকে কি বলা হয়? হেপাটিক কোষ বলে। এবং এই কোষগুলো কেমন? বহুভুজ আকৃতির। যকৃতের এই কোষগুলো কেমন? বহুভুজ আকৃতির হেপাটিক কোষ। আর এই কোষগুলো মিলে দেখো একটা খণ্ডক তৈরি করছে, একটা গুচ্ছ তৈরি করছে। এরকম অসংখ্য গুচ্ছ তৈরি করে কোষগুলো মিলে। এরা একত্রে, এই কোষগুলাকে আমরা বলবো যে গুচ্ছটা তৈরি করে, এই গুচ্ছটাকে বলা হয় এরা একত্রে লোবিউল তৈরি করে। এই কোষগুলো একত্রে কি তৈরি করে? লোবিউল তৈরি করে। আমরা পরে যদি আরেকটু বিস্তারিত ভাবে বলি, তো আমরা এখানে দেখতেছি এই একটা গুচ্ছ, এই গুচ্ছটাকে বলা হইতেছে কি? লোবিউল। এবং লোবিউলের কেন্দ্রে দেখো, একদম মাঝখানে কেন্দ্রে আমরা একটা শিরা দেখতেছি, এটাকে বলা হয় কেন্দ্রীয় শিরা। কেন্দ্রীয় শিরা। তাহলে আমরা এইভাবে বলবো লোবিউলের কেন্দ্রে কেন্দ্রীয় শিরা। লোবিউলের কেন্দ্রে কি থাকে? কেন্দ্রীয় শিরা। এবং একে ঘিরে কোষগুলো, একে ঘিরে কোষগুলো চাকার, গাড়ির যে চাকা থাকে চাকার স্পোকের ন্যায়, স্পোকের ন্যায় সজ্জিত। দেখবা যে চাকার মাঝখানে জায়গাটা কি থাকে? ফাঁকা থাকে। গুল একটা রাউন্ডের মাঝখানে ফাঁকা থাকে। ঠিক আমরা এখানেও দেখতেছি যে মাঝখানের এই জায়গাটা ফাঁকা এবং একে ঘিরে কোষগুলো চারপাশে সজ্জিত থাকে। তো এই জন্য এটা বলছি যে কেন্দ্রীয় শিরা থাকে এবং কোষগুলো চাকার স্পোকের ন্যায় বিন্যস্ত বা সজ্জিত। তো এইগুলো আরেকটা পয়েন্ট। আর এটার জন্য রিলেটেড ফিগার হইতেছে এইটা। তাহলে তোমার যদি পরীক্ষাতে আসে, এই টোটাল চিত্রটা দিতে হবে এবং সাথে তোমার এই চিত্রটা দেওয়া লাগবে। পরীক্ষাতে যকৃতের গঠন এটাও কিন্তু অনেকবার আসছে বোর্ড পরীক্ষাতে। তো চলো দেখি এরপরে কি আছে। আমরা এরপরে যে পয়েন্টটা দিব এটা হইতেছে সাইনুসয়েড। সাইনুসয়েড। দেখো হেপাটিক কোষগুলো নিচের দিকে একটু ঢিলাঢালা ভাবে সজ্জিত। হেপাটিক কোষগুলো কি বলছি? নিচের দিকে ঢিলাঢালা ভাবে সজ্জিত। মানে উপরের কোষগুলো যেমন ঘনভাবে বিন্যস্ত, নিচের এই কোষগুলো কিন্তু ঘনভাবে বিন্যস্ত না। আর নিচের এই জায়গাটাকে বলা হয়, এই ঢিলাঢালা যে জায়গাটা, এই অঞ্চলটাকে আমরা বলবো সাইনুসয়েড। নিচের এই স্থানটাকে আমরা কি বলবো? সাইনুসয়েড। তাহলে আমরা এখানে বলবো যে হেপাটিক কোষগুলোর ফাঁকে ফাঁকে, হেপাটিক কোষগুলোর ফাঁকে ফাঁকে সাইনুসয়েড নামক স্থান বিদ্যমান, বা সাইনুসয়েড নামক ফাঁকা স্থান বিদ্যমান।
সাইনুসয়েড বিদ্যমান। তো এই ছিল মোটামুটি, এবং শেষের যে পয়েন্ট আরেকটা পয়েন্ট হবে মোটামুটি, এটা হলে মোটামুটি শেষ। আমরা এরপরে যে অংশটা লিখব এটা হইতেছে পিত্তথলি ও পিত্তরস। পিত্তথলি ও পিত্তরস। আমরা চিত্রের মধ্যে দেখব, আমরা যকৃতের চিত্রটা যদি ভালো করে খেয়াল করি, আমরা দেখব তার নিচের পিঠে একটা থলির মতো থাকবে। তার নিচের পিঠে কি থাকবে? একটা থলির মতো থাকবে, যে থলিটাকে বলা হয় পিত্তথলি। আর এই থলির ভিতরে কি থাকবে? পিত্তরস থাকবে। তাহলে কি বলতেছি? যকৃতের নিচের পিঠে পিত্তথলি, ইংলিশে বলা হয় বাইল সেক, পিত্তথলি বিদ্যমান। আর এই পিত্তথলির মধ্যে কি থাকে? পিত্তরস জমা থাকে। পিত্তথলির মধ্যে কি থাকে? পিত্তরস জমা থাকে। যকৃতের ডান পাশের খণ্ডক এবং বাম পাশের খণ্ডক, এই দুইটা খণ্ডক থেকে অভিন্ন একটা অভিন্ন যকৃত নালী, যকৃতের ডান খণ্ডক এবং বাম খণ্ডক, দুইটা নালী মিলে একটা অভিন্ন যকৃত নালী তৈরি করে, যা পরবর্তীতে পিত্তনালীর সাথে মিলিত হয়ে একাকার হয়ে একটা একক নালী রূপে সে কার সাথে? অগ্ন্যাশয়িক নালীর সাথে মিলিত হয়ে ক্ষুদ্রান্তের প্রথম পার্ট ডিউডেনামে এসে অবমুক্ত হয়। তাহলে আমরা বলতে পারি অভিন্ন যকৃত নালী। দুই পাশের দুইটা যকৃত, ডান পাশের এবং বাম পাশের খণ্ডক থেকে অভিন্ন যকৃত নালী পিত্তনালীর সাথে একীভূত হয়ে অভিন্ন পিত্তনালী নামে অগ্ন্যাশয়িক নালীর সাথে ক্ষুদ্রান্ত্রের ডিউডেনামে, ক্ষুদ্রান্তের প্রথম পার্ট, এই পার্টের নাম হচ্ছে ডিউডেনাম। এই ডিউডেনামে এসে অবমুক্ত হয়। এই যকৃতের নালীটা এসে শেষ হবে কোথায়? ডিউডেনামে অবমুক্ত হয়। আমরা মোটামুটি এই কয়টা স্টেপ দিয়া যকৃতের গঠন শেষ করব। এই ছিল যকৃত নিয়ে আলোচনা। এখন বলো, এখান থেকে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের এই যকৃতের গঠন থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করো। আজকে যে অংশটা পড়ছি, আমরা যকৃতের গঠন পড়ছি, এটা কিভাবে লিখতে হবে আমি মোটামুটি তোমাদের একটা আইডিয়া দিচ্ছি। যে প্রশ্নটা যদি পরীক্ষায় আসে, উদ্দীপক বানানো খুবই সহজ। বলছি যে আমাদের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি, অথবা এই চিত্রের মধ্যে দেখো একসাথে পাকস্থলী আছে, যকৃত আছে, নিচের দিকে অগ্ন্যাশয় আছে, এই তিনটা অংশ মিলে একটা চিত্র আছে। এটা একটা কমন একটা চিত্র, বোর্ড পরীক্ষাতে আমরা অনেকবার পাইছি। এই চিত্রটা দেয়া বলছে যে এখানে যে অংশটা, এখানে মার্কস করা যে অংশটা, এখানে মনে করো এক্স দিয়ে আমি চিহ্নিত করলাম যে এই অঙ্গটার গঠন বর্ণনা করো। তো তাহলে তুমি কিভাবে লিখবা? প্রথম তুমি যকৃতের আকার আকৃতি লিখবা, হ্যাঁ, তার অবস্থান লিখবা, তারপরে পয়েন্টগুলো কিভাবে বলছি, তার খণ্ডকগুলো বলছি। এখানে কয়টা খণ্ডক থাকে বলছি? যে 4টা খণ্ডক থাকে, ডান বাম কর্ডেট কোয়াড্রেট। তারপরে কি বলছে? এখানে কোষগুলো থাকে, যে কোষগুলোকে বলা হয় হেপাটিক কোষ। তারা একত্রে কি করে? লোবিউল বা অ্যাসিনাস তৈরি করে। নিচের দিকে ফাঁকা জায়গাগুলোকে বলা হয় সাইনুসয়েড। এই সাইনুসয়েড, তারপর আমরা দেখছি যকৃতের নিচের পিঠের দিকে কি থাকে? পিত্তথলি। এরা পরবর্তীতে পিত্তনালীর সাথে একাকার হয়ে ক্ষুদ্রান্তের অগ্ন্যাশয়িক নালীর সাথে একাকার হয়ে ক্ষুদ্রান্তের প্রথম পার্ট ডিউডেনামে এসে অবমুক্ত হয়। তো আমরা কিন্তু গত ক্লাসে পরিপাকতন্ত্রের টোটাল গঠনটা আমরা দেখছিলাম। আমরা দেখছিলাম পাকস্থলী যেখানে এসে শেষ হয়, পাকস্থলী মনে করো যেখানে এসে শেষ হয়েছে, এখানে ক্ষুদ্রান্ত কিন্তু শুরু হয়ে গেছে। এখানেই কিন্তু ক্ষুদ্রান্ত শুরু হয়ে গেছে। আর এই পাশে দেখছিলাম আমরা, হ্যাঁ, ত্রিকোণাকৃতির একটা গ্রন্থি, এটাকে বলছি যকৃত। আর এইখানে আমরা দেখছি ক্ষুদ্রান্তের প্রথম পার্ট,
এই প্রথম পার্টের নাম হইতেছে ডিউডেনাম। 1/3 ক্ষুদ্রান্তের এটা নাম হচ্ছে ডিউডেনাম। ক্ষুদ্রান্ত কিন্তু অনেক বড় একটা নালী, মোটামুটি তার দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 9 মিটারের মতো। তো পরবর্তীতে আমরা দেখব মাঝখানের যে জায়গাটা, এটা নাম হচ্ছে জেজুনাম। আর শেষ পার্টের যে অংশটা, এটা নাম হইতেছে ইলিয়াম। তোমরা জানবা যে ক্ষুদ্রান্তের কয়টা পার্ট আছে? 3টা, ডিউডেনাম, জেজুনাম, আর শেষের পার্টের নাম হইতেছে ইলিয়াম। তো আমরা কিন্তু এই সবগুলো মিলেই কিন্তু দেখব যে কোন জায়গাতে অ্যাকচুয়ালি খাদ্যটা কিভাবে পরিপাক হয়। তাহলে আমরা দেখব যে পরিপাকের স্থান কিন্তু তার অনেক বেশি, এবং মোটামুটি আমরা জানবো যে এটা অনেক বড় একটা নালী, 6 থেকে 7 মিটার লম্বা একটা নালী। হ্যাঁ, তার মধ্যে 1/3 হচ্ছে ডিউডেনাম, প্রায় 2.5 মিটারের মতো লম্বা হইতেছে জেজুনাম, এবং শেষের পার্টটা নাম হইতেছে ইলিয়াম। তো এখানে খাদ্য পরিপাকটা কিন্তু আমরা 2টা স্টেপে লিখব। খাদ্য পরিপাক আমরা কয়টা স্টেপে লিখব? 2টা স্টেপে লিখব। প্রথম লিখব যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাক। আর তোমাদের নিশ্চয় মনে আছে গতদিন আমরা পাকস্থলীতে পরিপাক করছিলাম, এবং পরিপাকের প্রথমেই কিন্তু পরিপাকের সংজ্ঞাটা লেখা দিছিলাম। তো তোমরা কিন্তু সেম প্রথম পরিপাকের সংজ্ঞাটা লেখা, তারপরে কিন্তু যান্ত্রিক পরিপাক শুরু করবা। তাহলে এখানে যান্ত্রিক পরিপাকটার মধ্যে আমরা দেখব কি কি ভাবে হবে। তুমি প্রথম পয়েন্ট এইভাবে লিখবা যে মিউকাস কোষ ক্ষরিত হয়ে খাদ্যকে পিচ্ছিল করে। মিউকাস কোষের ক্ষরণ। হ্যাঁ, এই প্রাচীরগুলোর মধ্যে কি আছে? একটা বিশেষ কোষ আছে, সেই কোষটাকে আমরা বলি মিউকাস কোষ, যা কি করে? মিউসিন জাতীয় পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে। মিউকাস কোষের ক্ষরণ খাদ্যকে পিচ্ছিল করে, পিচ্ছিল করে, ফলে খাদ্যগুলা এই পথ দিয়ে খুব সহজে সঞ্চালিত হতে পারে, যাইতে পারে। খাদ্যগুলা খুব সহজে সঞ্চালিত হতে পারে। তারপরে লিখবা যে পিত্তরস। পিত্তরস, আর আমরা জানি পিত্তরসটা কেমন, একটা ক্ষারীয় রস। পিত্তরস কি করে? পিত্তরসের ক্রিয়ায় জীবাণুর কর্মক্ষমতা। পিত্তরস খাদ্যের সাথে বিভিন্ন জীবাণু কিন্তু প্রবেশ করে। জীবাণুর কর্ম ক্ষমতা হ্রাস করে। এই পিত্তরস খাদ্যের অম্লীয় ভাব, অম্লীয় ভাব। পাকস্থলীর মধ্যে আমরা জানি HCl থাকে, তো HClটা থাকছে অম্লীয়। এই অম্লীয় ভাবটা কি করে? প্রশমিত করে, প্রশমিত করে। এই পিত্ত রসের মধ্যে আছে পিত্ত লবণ। পিত্ত লবণ, এই পিত্ত লবণের ক্রিয়াতে কি হয়? গাত্রের, পাকস্থলীর গাত্রের ক্রমসংকোচন, ক্রমসংকোচন, খাদ্য পরিপাক সহজতর করে। তাহলে এই জিনিসগুলো হইতেছে কি পরিপাক? যান্ত্রিক পরিপাক। এই যান্ত্রিক পরিপাকের প্রথম এই 3-4টা লাইন কিন্তু প্রথম লেখা নিবা। জাহিদুল ইসলাম হ্যান্ড রাইজ করছো? হ্যাঁ বলো। স্যার আমি লোয়ার হ্যান্ড করতে ভুলে গেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, সরি। ঠিক আছে, ওকে। তো এই যান্ত্রিক পরিপাকের এই কথাগুলো কিন্তু আগে লেখা নিবা। তো এটা তোমাকে সহজ করবে, মানে প্রশ্ন উত্তরটার মান বাড়াবে আর কি, গুণগত মান বাড়াবে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি খেয়াল করবো রাসায়নিক পরিপাকটা। আমরা বেশি গুরুত্ব দিব কার দিকে? রাসায়নিক পরিপাকের দিকে। যান্ত্রিক পরিপাক যদি তোমার সময় কম থাকে, তুমি ভুলে গেছো, কোনো অসুবিধা নাই, কিন্তু রাসায়নিক পরিপাকগুলো মাস্ট লাগবেই। আর রাসায়নিক পরিপাকের মধ্যে তুমি দেখাইবা যে এনজাইমের ক্রিয়াগুলা। তো এখানে আমরা ভাগ ভাগ করে লিখবো। প্রথম লিখবো শর্করা পরিপাক। শর্করা পরিপাক। আমি এখানে পরিপাকের যে এনজাইমের নামগুলা লিখবো, তোমরা অবশ্যই এই এনজাইমের নামগুলা ভালো করে মনে রাখবা। প্রথম এনজাইম অ্যামাইলেজ। তুমি মনে রাখবা ক্ষুদ্রান্ত্রের মধ্যে সকল ধরনের এনজাইম আছে,
এবং অনেক বেশি পরিমাণ এনজাইম খরিত হয়। অ্যামাইলেজ, দ্বিতীয়ত হচ্ছে মল্টেজ, তৃতীয় এনজাইমের নাম হইতেছে রোমান হরফে লিখি এটা, তৃতীয়ত হইতেছে সুক্রেজ, চতুর্থ এনজাইমের নাম হইতেছে ল্যাকটেজ। তাহলে আমরা জানতেছি শর্করা পরিপাকের অনেক অনেক এনজাইম বের হয়। হ্যাঁ, তো এনজাইমের নামগুলা লিখবা। শর্করা পরিপাকের এই এনজাইমগুলা খরিত হয়, ইত্যাদি খরিত হয়। আর এদের ক্রিয়াগুলা হইতেছে এরকম। আমরা একটা একটা করে শাব্দিক সমীকরণ দেখাবো। কি বলছে? একটা একটা করে শাব্দিক সমীকরণ। তাহলে প্রথমে 1 নম্বর সমীকরণে আমরা এনজাইমের নাম লিখতেছি কি? অ্যামাইলেজ। অ্যামাইলেজ এটা কার উপর কাজ করবে? এটা কাজ করবে জটিল শর্করা, যে শর্করাটাকে আমরা বলতেছি স্টার্চ। আমরা ভাত, রুটি, আলু এর সাথে কি খাই? স্টার্চ জাতীয় শর্করা গ্রহণ করি। এই স্টার্চের উপর কাজ করতেছে কে? অ্যামাইলেজ। সে তৈরি করে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড, এই ডাইস্যাকারাইডের মধ্যে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, এস ফর এক্সাম্পল আমরা বললাম মল্টোজ। কি বললাম? মল্টোজে পরিণত করছে সে খাদ্যটাকে। দ্বিতীয় এনজাইম নাম হইতেছে মল্টেজ। নাম শুনেই বুঝবো আমরা কার উপর কাজ করবে। সে কাজ করবে মল্টোজের উপরে, আর সে তৈরি করবে গ্লুকোজ। তৃতীয় এনজাইমের নাম কি ছিল? সুক্রেজ। তুমি নাম শুনেই বুঝবা সে কাজ করবে কার উপরে? সুক্রোজের উপরে, আর সে তৈরি করবে এক অণু গ্লুকোজ প্লাস এক অণু ফ্রুক্টোজ। চতুর্থতে কাজ করতেছে দুধের মধ্যে যে কার্বোহাইড্রেটটা থাকে তাকে আমরা বলি ল্যাকটোজ। দুধের কার্বোহাইড্রেটকে বলে ল্যাকটোজ। তো এনজাইমটা হইতেছে ল্যাকটেজ, আর সে তৈরি করব এক অণু গ্লুকোজ প্লাস এক অণু গ্যালাক্টোজ। এক অণু গ্লুকোজ আর এক অণু গ্যালাক্টোজ। তো এই 4টা এনজাইম এবং 4টা এনজাইমের এভাবে শাব্দিক সমীকরণ তুমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবা। তো এই ছিল শর্করা পরিপাক। একটু দ্রুত লিখবা, আর যারা না লিখতে পারো স্ক্রিনশট দিয়ে রাখো। আমরা পরবর্তীতে চলে যেতেছি আমিষ পরিপাক। দ্বিতীয় ধাপে লিখবো আমরা আমিষ বা প্রোটিন পরিপাক। আর আমরা জানবো আমাদের ক্ষুদ্রান্তর থেকে আমিষ পরিপাকের অনেকগুলো এনজাইম বের হয়। তার মধ্যে একটা হইতেছে এমিনোট্রিপসিন। এমিনোট্রিপসিন খুব ভালো করে খেয়াল রাখবা, পাকস্থলীর এনজাইমের সাথে এনজাইমগুলো যেন একাকার না হয়ে যায়। ওইটাই আলাদা আর এটাই আলাদা। দ্বিতীয় এনজাইমের নাম ট্রাইপেপটাইডস। ট্রাইপেপটাইডেজ। ট্রাইপেপটাইডেজ। পরেরটা নাম হইতেছে ডাইপেপটাইডেজ। আর 4 নাম্বার 4টা এনজাইমের নাম লিখবা। ওইখানে যেমন 4টা পড়ছি, আমরা এখানে 4টা এনজাইমের নাম লিখবো। একটা হবে প্রোলিডেজ। প্রোলিডেজ। এই 4টা এনজাইম, বেশি লেখার দরকার নাই। এখানে আরো এনজাইম বের হয়, তুমি মূলত এই 4টা এনজাইমের নাম লিখবা। কি কি বলছি? এমিনোট্রিপসিন, ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, প্রোলিডেজ। এবং এদেরও তুমি শাব্দিক সমীকরণের মাধ্যমে বিক্রিয়া দেখাবা। প্রথম কাজ করবে এমিনোট্রিপসিন। এমিনোট্রিপসিন কার উপর কাজ করবে? জটিল আমিষের উপর। জটিল আমিষের উপরে এমিনোট্রিপসিন কাজ করে তৈরি করবে পলিপেপটাইড। পলিপেপটাইড। এটা কিন্তু সরল হয় নাই, কিন্তু জটিল আমিষের চেয়ে সরল। দ্বিতীয় এনজাইম ট্রাইপেপটাইডেজ। 3টা অ্যামিনো অ্যাসিড,
কয়টা? 3টা অ্যামিনো অ্যাসিড নিয়ে একটা জটিল আমিষ, এটাকে আমরা বলি ট্রাইপেপটাইড। ট্রাইপেপটাইড। এই ট্রাইপেপটাইডের উপর কাজ করতেছে ট্রাইপেপটাইডেজ। খাবারটার নাম হইতেছে ট্রাইপেপটাইড আর এনজাইমের নাম হইতেছে ট্রাইপেপটাইডেজ। সে তৈরি করে 3টা ভাঙ্গা, এটা ছিল 3টা একক, সে তৈরি করে ডাই পেপটাইড প্লাস অ্যামিনো অ্যাসিড। তাহলে দেখো সে তৈরি করছে 3টা অ্যামিনো অ্যাসিড ছিল, সে তৈরি করছে ডাইপেপটাইড, মানে এর মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে কয়টা? 2টা, সাথে একটা একক অ্যামিনো অ্যাসিড। পরের এনজাইম, এর পরের ধাপেই কিন্তু এই পরের বিক্রিয়াটা হবে, ডাইপেপটাইডেজ। 3 নাম্বার এনজাইমের নামটার নাম কি বলছিলাম? ডাইপেপটাইডেজ। কার উপর কাজ করবে? ডাইপেপটাইড। আর সে তৈরি করবে শুধু অনলি অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের 2টা অণু তৈরি করবে। আর শেষে কিছু সরল ক্ষুদ্র তরল প্রোটিন থাকে, আর এই প্রোটিনটাকে আমরা বলি প্রোলিন। প্রোলিন। আর এই প্রোলিনের উপর কাজ করে প্রোলিডেজ। প্রোলিডেজ। আর সেও তৈরি করে অ্যামিনো অ্যাসিড। তাহলে এইভাবে আমরা 4টা বিক্রিয়া দেখলাম। এনজাইমগুলো ছিল অ্যামিনোট্রিপসিন, ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, প্রোলিডেজ। আমি আবারও বলতেছি, এখানে যে এনজাইমের নামগুলো লিখছি তোমার এগুলো ভালো করে মনে রাখতে হবে, এবং পাকস্থলীর পরিপাকের এনজাইমের সাথে গুলাই ফেলবা না কিন্তু। এবং এখানে যদি তুমি ভুল করে অন্য কোনো এনজাইমের নাম লেখো, এটা একটা বড় একটা ভুল। এই জন্য অন্তত এই এনজাইমের নামগুলো তোমার খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। এনজাইমের নামগুলো মুখস্থ রাখলেই তুমি কিন্তু বিক্রিয়াগুলো খুব সহজেই তোমার মাথায় চলে আসছে, তুমি মনে রাখতে পারবা। আমাদের সময় একদম কম, যদি এর মধ্যে লাইনটা কাটা যায় যাইতে পারে। আমি পরে আরেকটা অংশ আছে, এটা হচ্ছে স্নেহ পরিপাক, এটা একটু দ্রুত বলে নিতেছি। আগেই বলছিলাম এখানে সব ধরনের খাদ্য পরিপাক হয়, তৃতীয় হইতেছে স্নেহ পরিপাক। আর এখানে মনে রাখবা স্নেহ পরিপাকের 3টা এনজাইম, একটা হচ্ছে লাইপেজ, দ্বিতীয়টা হচ্ছে ফসফোলাইপেজ, আর 3 নাম্বার এনজাইমের নাম হইতেছে কোলেস্টেরল এস্টারেজ। এই 3টা এনজাইম স্নেহ বিশ্লেষণী, এখান থেকে খরিত হয় ক্ষুদ্রান্ত থেকে। তো চলো আমরা এদের ক্রিয়াগুলা দেখি। খুব সহজ, আমরা পাকস্থলীতে কিন্তু প্রথম বিক্রিয়াটা দেখছি। এনজাইমের নাম কি ছিল? লাইপেজ। সে কাজ করছে কার উপরে? জটিল স্নেহর উপরে। সে তৈরি করে ফ্যাটি অ্যাসিড আর তৈরি করে গ্লিসারল। দ্বিতীয়তে ফসফোলাইপেজ, নাম শুনে বুঝে ফেলছি আমরা, সে কাজ করবে ফসফোলিপিডের উপরে। ফসফোলিপিড। সে তৈরি করবে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস ফসফেট। এই 3টা জিনিস তৈরি করে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস ফসফেট। আর তৃতীয়তে এনজাইমের নাম ছিল কোলেস্টেরল এস্টারেজ। সে কার উপর কাজ করে? সে কাজ করে কোলেস্টেরল এস্টারের উপরে। এনজাইমের নাম হচ্ছে কোলেস্টেরল এস্টারেজ। সে কাজ করবে কোলেস্টেরল এস্টারের উপরে। সে তৈরি করে ফ্যাটি অ্যাসিড আর তৈরি করে কোলেস্টেরল। সে তৈরি করে ফ্যাটি অ্যাসিড আর কি তৈরি করে? কোলেস্টেরল তৈরি করে। তো এই ছিল মোটামুটি স্নেহ পরিপাক। তাহলে আমরা দেখলাম 3 ধরনের খাদ্যই কিন্তু পরিপাক হয়েছে, শর্করা হয়েছে, আমিষ হয়েছে, স্নেহ পরিপাক হয়েছে।